স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন TVN অ্যানালাইসিসের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এই দেশে ইমিগ্রেশনের একটি অন্যতম মাধ্যম হলো বিয়ের মাধ্যম। আমেরিকার বাইরে থেকে স্পাউস আনার ক্ষেত্রে বিয়ের বয়স 2 বছরের কম হলে কন্ডিশনাল গ্রিন কার্ড দেওয়া হয়। এই ক্ষেত্রে পরবর্তীতে করণীয় কি কারণে খারিজ হতে পারে কন্ডিশনাল গ্রিন কার্ড? নানাবিধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাচ্ছেন তাদের জন্য এই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো, তুলে ধরবো সবকিছুর আদ্যপান্ত। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন অথবা ফেসবুকে TVN24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন এবং ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নও করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনা শুরু করতে চাই। মীর মিজানুর রহমান, কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে কথা হচ্ছে, আমরা বিস্তারিত তো জানবো, বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানবো, আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জেনে নেই কন্ডিশনাল গ্রিন কার্ডটা আসলে কি। আচ্ছা, দুটো ক্ষেত্রে ইমিগ্রেশনে এ ধরনের কন্ডিশনাল গ্রিন কার্ড দেওয়া হয়। তো একটা হচ্ছে যে ইনভেস্টমেন্টের ভিত্তিতে, যখন ওই যেটা আগে বহুদিন ধরে $1 মিলিয়ন ছিল, এখন সেটা প্রায় 2 মিলিয়ন ক্ষেত্রে মানে এক্সেপশন আছে। তো ওভাবে করে গ্রিন কার্ড পেতে গেলে প্রথমে যাতে করে এটা একটা জাস্ট গ্রিন কার্ড কিনে চলে গেল ওইরকম যাতে না হয়, সেজন্য ওই একটা কন্ডিশনাল গ্রিন কার্ড দেওয়া হয় EB-5-এ গেল। কিন্তু আজকে ম্যাডাম যেটা আমাকে মানে যে ব্যাপারটা বলতে বলছেন, সেটা হচ্ছে ফ্যামিলি বেসড। এখানে যদি যে ব্যাপারটা আছে, যদি বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ডের ব্যাপারে বলা হয়, তাহলে বিয়ের 2 বছরের মধ্যে যদি গ্রিন কার্ডটা হয়ে যায়, সেটা দুভাবে হতে পারে। কেউ দেশে আছেন, উনি এখানে কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে আসলেন, তাহলে একভাবে, আর এখানে থাকলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে। তো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যখন হলো, সে তো হলো, হ্যাঁ, কিন্তু যেমন আজকেও আমি একটা অ্যাডজাস্টমেন্ট করলাম, কিন্তু সেটা আবার কোর্টে, হ্যাঁ, এটা USCISও করতে পারে। ক্ষেত্র বিশেষে আপনি যদি রিমুভাল প্রসিডিংসে থাকেন, তাহলে কোর্টের মধ্যেও মানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হতে পারে গেল। আরেকটা হচ্ছে যে আপনি কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে হলো, এখানে একটা কথা খুব মানে খুবই কেয়ারফুল থাকা উচিত। আপনার সমস্ত কাগজপত্র ঠিক হয়ে গেছে, আপনার ইন্টারভিউ হয়েছে, পাসপোর্ট রেখে দিয়েছে, হ্যাঁ, আপনি ট্রেনে খেতে পারেন, কিন্তু খবরদার আপনার গ্রিন কার্ড তখনও হয়নি, এটা মনে রাখতে হবে। আপনি এইখানে এসে যখন ল্যান্ড করলেন, যখন আপনি ওই কিউবিক্যালে গিয়ে ইন্সপেক্টরের সাথে কথা বলে স্ট্যাম্প করিয়ে ভেতরে আসলেন, দ্যাটস ওয়েন ইউ হ্যাভ গ্রিন কার্ড। আপনার কার্ডটা থাকুক বা নাই থাকুক, ইউ হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্স, কিন্তু তার আগে নয়। এর জন্য বহু দুঃখজনক ঘটনা আছে, সেটা হয়তো পরে আসতে পারে গেল। তাহলে কি দাঁড়ালো, যে ওই যদি কারোর সাথে বিয়ের 2 বছরের একদিন আগেও গ্রিন কার্ড হয়, তাহলে সেই কন্ডিশনাল গ্রিন কার্ড ইজ অ্যাজ গুড অ্যাজ এনিথিং এলস। দ্য অনলি ইস্যু ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু। গ্রিন কার্ড যে সময় হলো, কার্ডটা না, পার্মানেন্ট রেসিডেন্স যখন হলো, তার থেকে 1 বছর 9 মাস পরে আর 2 বছর শেষ হওয়ার আগে জয়েন্টলি একটা পিটিশন করতে হয়, I-751। এই 751টা ক্লিয়ারলি বলছি এই কারণে, অনেকে ভুল করে I-90 করে। ওটা হচ্ছে কার্ডটা রিনিউয়াল, 10 বছর হয়ে গেলে কার্ডের ওটা রিনিউ করতে হয়, সেটা না। আপনি 1 বছর 9 মাস হয়ে যাওয়ার পরে আর 2 বছর শেষ হওয়ার আগে মানে 2 স্পাউসে মিলে একটা পিটিশন করবেন। এই হচ্ছে নর্মাল সিচুয়েশন। অনেক সময় দুঃখজনকভাবে একজন স্পাউস হয়তো, মানে যিনি পিটিশনার স্পাউস, সিটিজেন স্পাউস যিনি, মানে সাধারণত যেটা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে উনি হয়তো মারা গেলেন, তখন ব্যাপারটা খুব ক্লিয়ার, ডেথ সার্টিফিকেট থাকবে, আপনি তখনই আপনি এটা ফাইল করে দিতে পারেন গেল। মানে তাহলে ওয়েভার অফ জয়েন্ট ফাইলিং যে রিকোয়ারমেন্ট। আচ্ছা, আরেকটা হয়, আপনাদের বিয়েটা সঠিকই ছিল, তারপর আপনার জীবন শুরু করেছেন ভালোভাবেই, কিন্তু দুঃখজনকভাবে লাইক মেনি আদার পিপল আপনাদের হয়তো ডিভোর্স হয়ে গেছে।
তখন আপনি যে আপনাদের যে গুড ফেথ ম্যারেজটা ছিল ওটা প্রমাণ করে তারপরে আপনার যে ডিভোর্সের ডিক্রিটা, মনে রাখবেন ডিভোর্স জাজমেন্টের ব্যাপারে জাজ সাইন করেছে তাহলেও ডিভোর্স হয় না। ওটা যখন তারপরে কাউন্টি ক্লার্কের কাছে যায়, ওটা যখন ফাইল করা হয়, ওটা হচ্ছে ডেট ডিভোর্সের। এটা নিয়ে একটু সমস্যা আছে। তারা একজন কোথায় দেখেছে তার নাকি মানে কোনটা হয়ে গেছে, হয়ে গেলেও আমরা জাজমেন্টটা পাইনি, বিকজ ওটা এখনো ফাইল করা হয়নি গেল। তো ফলে ওইরকমভাবে আপনি আরেকটা এক্সেপশন যে আপনি একা ফাইল করতে পারেন। আবার যদি ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান ট্রিটমেন্টের ব্যাপার থাকে এখানে, হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স এটসেট্রা থাকে, তাহলেও আপনি আবেদন করতে পারেন যে এই যে দুইজনে মিলে যে করতে হবে ওইটার ওয়েইভারের জন্য। আরও এক্সেপশন আছে। তো তাহলে ব্যাপার দাঁড়ালো যে এই ধরনের এক্সেপশন আছে, কিন্তু আমরা ভালো কথাটা চিন্তা করি। হ্যাঁ, যে দুজনের সংসার শুরু করলেন, উনি আসলেন, হ্যাঁ, দাওয়াত টাওয়াত আমরাও খেলাম, গেল। মানে তারপরে যেটা প্রথমেই করা উচিত, প্রথমে তো একটু ঘুরবেন টুরবেন, টাইম স্কোয়ার দেখবেন ইত্যাদি, এগুলো গেল। তারপরে এবং ন্যাচারালি ছবি উঠে, সেলফি উঠে, বন্ধু বান্ধব থাকলে তাদের সাথেও ছবি থাকে, গেল। আপনারা যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভাবে দেখতে হবে, ফিনান্সিয়াল কোমিংলিং। হ্যাঁ, ছবি উঠালেন, একই অ্যাড্রেসে চিঠি আসে, সেটাও গেল। হ্যাঁ, কিন্তু প্রথম কাজ হচ্ছে নেক্সট পসিবল যে ট্যাক্স রিটার্ন করবেন, ম্যারিড ফাইলিং জয়েন্টলি। তারও আগে ইমিডিয়েটলি, যেটা পরের দিনই করা যায়, ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন জয়েন্টলি, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, এবং যেখানে ওই যে এমনভাবে করবেন, হ্যাঁ, বা একটা থার্ড কোনো ব্যাংকে গিয়ে করলে বেটার হয়, বিকজ অনেক সময় আপনার অ্যাকাউন্টের মধ্যে জয়েন করলে দেখা যায় যে শুধু একজনের নামই আসতেছে, আরেকজনের নাম আসতেছে না, এ ধরনের হয়। তো যাই হোক, আপনারা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট করবেন, স্টেটমেন্টের জন্য দুজনের নাম থাকে, একই অ্যাড্রেসে থাকেন, এই ধরনের একটা ব্যাপার। হ্যাঁ, এবং এমন না জাস্ট দেখানোর জন্য 300 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করে রাখলেন, আর কোনো খবর নাই। আপনি আপনার মতো বিল দিচ্ছেন, আমি আমার মতো বিল দিচ্ছি, এতে হবে না। ওই অ্যাকাউন্ট থেকে সমস্ত বিল টিল ট্রানজ্যাকশন করবেন। হ্যাঁ, এই জিনিসটা একটু মানে কমন সেন্স, ল ইজ কমন সেন্স, এই জাতীয়। আচ্ছা, তারপরে আপনারা যে বাসায় থাকবেন, জয়েন্ট লিজ, বা যদি আপনার নিজের বাড়ি থাকে, এখানে আদার স্পাউসকে ডিডের মধ্যে নিতে হবে, সোজা কথা। হ্যাঁ, এগুলো একটা। তারপরে দুজনের দুইটা লাইফ ইন্স্যুরেন্স করলেন, একজন ওনার আরেকজন বেনিফিশিয়ারি, দ্য আদার অ্যান্ড দ্য ভাইস ভার্সা। এই জাতীয় যে বিষয়গুলো আছে, গাড়ি আছে আপনার, গাড়ির ইন্স্যুরেন্সে, গাড়ির লাইসেন্সে, এই যে ওনারশিপের মধ্যে ডিডে, এইগুলা যেই যতটা পারা যায় ফিনান্সিয়াল যে কোমিংলিংয়ের যে ব্যাপারটা আছে, সেটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। ছবি তো আছেই, তারপরে বন্ধুবান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, তাদের যেন প্রয়োজনে না, যখন আপনি ফাইল করবেন তখন লাগবে। হ্যাঁ, আপনারা যতজনের পারেন অ্যাফিডেভিট নেওয়ার চেষ্টা করবেন, নোটারির সামনে সাইন করবে। হ্যাঁ, যাতে করে ওনারা বলতে পারে যে আমরা জানি যে ওনারা একসাথে স্বামী স্ত্রী হিসেবে থাকে। যেমন যদি কোথাও বাসায় ভাড়া থাকেন, বাড়িওয়ালা একটা চিঠি দিল বা অ্যাফিডেভিট দিল, আমার বাসায় তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে। হ্যাঁ, এই ধরনের একটা কথা। তো এই যে ঘটনাগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে খুব খুব বেশি কিছু লাগে না। এই জাতীয় যদি বিষয়গুলো হয়, জয়েন্ট ক্রেডিট কার্ড। আরেকটা জিনিস, আপনারা কাইন্ডলি ওই যে জাঙ্ক মেইলগুলো কালেক্ট করে রাখবেন, প্রতিটা না, ধরেন প্রতি মাসে একটা করে অন্তত রেখে দিলেন। ওগুলো খুব জেনুইন, কারণ যে কেউ মানে ওই আপনার নামে 100 চিঠি ছাড়তে পারে, কিন্তু ওগুলো সাধারণত ওই আপনার অ্যাড্রেস অনুযায়ী ওগুলো আসতে থাকে। একসাথে যে দুজনের নাম থাকতে এমন কোনো কথা নেই, মানে একই অ্যাড্রেসে দুজনের নামে আসতে, এইভাবে করে খুব সিম্পল। এই যে কথাগুলো দেখেন, এগুলা কিন্তু উকিল মুক্তার লাগে না। আপনি জাস্ট মানে কমন সেন্স অ্যাপ্লাই করে আপনারা দুজন যে একসাথে থাকেন, ওটা একটু একসাথে করেন, একটা বাক্সের মধ্যে রেখে দেন। 1 বছর 9 মাস পরে I-751 751 ওই ফর্মটা, লেটেস্টটা, এখন অনলাইনে গেলেই পাওয়া যায়, ওইটাও ফিল আউট করে। কারণ ইমিগ্রেশন ফর্মগুলো প্রায়ই চেঞ্জ হয়, অ্যামেন্ডেড হয়, এই ধরনের হয়। তো ওগুলো করলেন, অ্যাপ্লাই করে দিলেন। সময় লাগে, অনেক সময় লাগে, কিন্তু আপনি যতদিন পর্যন্ত অ্যাডজুডিকেশন না হচ্ছে, আপনার কিন্তু গ্রিন কার্ড আছে। হ্যাঁ, এ হলো কথা। আরেকটা কথা, হ্যাঁ, আপনারা যখন যাবেন, সবার ক্ষেত্রে একই অবস্থা না। অনেকেই জানেন নিজেদের মধ্যে যে পরিবেশটা খুব একটা সুবিধাজনক না।
এবং তখন যে জিনিসটা হয়, আপনার হয়তো ওই যে ইন্টারভিউ হবে সেখানে গ্র্যান্ট হলো না আপনার এটা, তখন মোটামুটি ধরে নেবেন যে আপনাকে রিমুভাল প্রসিডিংসে নিয়ে যাওয়া হবে, যে আপনার ওই গ্রিন কার্ড পাওয়াটাই ঠিক হয় নাই যদি এটা না হয়। ফলে ইউ শুড টেক ইট সিরিয়াসলি, এই 1 বছর 9 মাস অনেক সময়, যাতে করে আপনাদের আরেকটা কথা হচ্ছে যত কিছুই আপনাদের থাকুক, একদিকে একজন বেবি মানে যদি আল্লাহ দেয়, হ্যাঁ, আরেকদিকে আপনার রুম ফুল অফ ডকুমেন্টস, হ্যাঁ, তো ন্যাচারালি বাকিটা আপনারা বুঝেই নেবেন, যেটা আল্লাহ মানে উই জাস্ট হোপ ফর দ্য বেস্ট ফর যাই হোক। তো এইগুলো একটা তো, কিন্তু যদি এরকমের মানে এরকমের বিভেদ থাকে, এরকম যদি ইন্টারভিউতে ভালো না করেন, হ্যাঁ, দুজন না যায়, একজন গেল না, তখন আপনি টুডে অর টুমরো, অনেকের দেরি হয় কারণ এখানে প্রচুর কেস আছে তাদের হাতে, তো যার ফলে আপনি রিমুভাল প্রসিডিংসে যাবেন, মানে আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে, এই ধরনের একটা ব্যাপার। তো তখন উনি যদি এরকম করো, তখনও কিন্তু আপনি ইচ্ছা করলে গ্রিন কার্ডটা সেভ করতে পারেন, হ্যাঁ। তো একটু সাবধানে মানে কোর্টে গেলে তখন ওটাকে আমরা বিভিন্নভাবে করি, ন্যাচারালি মানে কোর্টে আপনি রিপ্রেজেন্ট নিজে করতেই পারেন, হ্যাঁ, এবং তখন আপনার ওই আলটিমেট গোল থাকবে ওইটা কোর্টের প্রসিডিংসে টার্মিনেট করানো, মানে আপনার গ্রিন কার্ডটা সেভ করলেন। তো সেখানে আপনার ভালো একটু রিপ্রেজেন্টেশন দরকার, যে আপনাদের বিয়েটা সঠিক ছিল, এটা আপনার প্রমাণ করতে হবে, গুড ফেইথে ছিল এবং আপনারা ভালোই ছিলেন, তারপরে বিভিন্ন হতেই পারে। এবং এইখানে পুরুষ মহিলার ব্যাপার না, এখানে হচ্ছে এটা একটা পাওয়ার রিলেশনশিপ, হ্যাঁ, সিটিজেন বা গ্রিন কার্ড থাকলে এটা একটা পাওয়ার রিলেশনশিপ কাজ করে, হ্যাঁ। তো তখন ওই মানে একটা তো আছে শারীরিক অত্যাচার, কিন্তু শারীরিক অত্যাচার ছাড়াও মানসিক অত্যাচার আছে, ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান ট্রিটমেন্ট, হ্যাঁ, সেই জিনিসটা একটা আছে। তারপরে হয়তো ডিভোর্স হয়ে গেছে, হয়তো কেউ ওই যেটা বললাম কেউ মারা গেছে, হ্যাঁ, এইভাবে বিভিন্নভাবে করে আপনাকে ওই ডিপোর্টেশন প্রসিডিংস থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে তো সর্বনাশ হয়ে যাবে। অর্থাৎ ডিভোর্স কিংবা হয়তো বা পার্টনার মারা গেছে কিংবা ডোমেস্টিক ভায়োলেন্সের মতো ঘটনা যদি থাকে, তাহলে ডিপোর্টেশন হয়ে যাবে, আপনি সেটি বলছেন? না, ওগুলা থাকলে ডিপোর্টেশন থেকে রক্ষা পাওয়া যায় ব্যবস্থা আছে আর কি। মানে আপনি যদি I-751টা যেভাবে আপনি ফাইল করলেন, ওটা যদি মানে গ্র্যান্টেড না হয়, তাহলে টুডে টুমরো আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়বেন, তখন ওখানে গিয়ে আবার আপনি একটা সুযোগ পাবেন আপনার ওই কি জানি বলে প্রমাণ করার, না আপনার ডিপোর্টেশনটা হওয়া উচিত না, আপনার গ্রিন কার্ডটা রাখা উচিত আর কি, কোর্টের উচিত প্রসিডিংসটা টার্মিনেট করা, সো ইউ ক্যান কিপ ইউর গ্রিন কার্ড। এই হচ্ছে ব্যাপারটা। জি, দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হারিস, আমি বলতেছি ফ্লোরিডা থেকে। আমি আমার প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করি 2022-এ। ডকুমেন্টারি কোয়ালিফাই হয়েছে এখন 1 বছর, লাস্ট জুলাইতে হয়েছে, এখন 1 বছর হয়ে যেত ওয়েডিং ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য। এখন আমি কি করতে পারি এটা তাড়াতাড়ি করার জন্য, এবং কতদিন আর সময় লাগতে পারে এটা? হ্যাঁ, একটা জিনিস ভালো খবর যে এখানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই, বিকজ সিটিজেনের বাবা মা, স্পাউস ওর চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড, তারা কোনো প্রেফারেন্স ক্যাটাগরির মধ্যে পড়ে না, এটা হচ্ছে ইমিডিয়েট ফ্যামিলি গ্রুপ। এখানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই, যার ফলে আপনি অ্যাপ্লাই করলেও খুব তাড়াতাড়ি এগুলো সব কিছু এটা অ্যাপ্রুভ হয়ে তারপর এটা ন্যাশনাল ভিসা সেন্টারে গিয়ে তারপর সমস্ত ডকুমেন্টস এটসেট্রা জমা দিয়ে DS-260 এগুলো করে আপনি এখন ইন্টারভিউর জন্য রেডি হয়ে গেছেন, এবং আপনি DQ যে স্ট্যাটাসটা পেয়েছেন। তো ফলে এই মুহূর্তে আর আপনার কিছু করার নাই, সেটা অন্তত একটা ভালো খবর যে আপনার দিক থেকে যা করার ছিল সেগুলো সব ঠিক আছে। এর মধ্যে যদি কোনো আপডেট হয় সেগুলো যেন আগেই আপনি জানিয়ে রাখেন, ইন্টারভিউতে গিয়ে যেন তাদের হঠাৎ করে এগুলো না শুনতে হয়, তখন যে আবার একটা পেন্ডিং স্ট্যাটাস থাকে, সেখানে কিন্তু বহু মানুষের আরও বেশি ক্ষতি হয়। ফলে কবে ইন্টারভিউ হবে তার থেকে বড় কথা আপনার দিক থেকে যা যা করার সেগুলো কাইন্ডলি আপনি এগুলো আগে জমা দিয়ে রাখবেন, হ্যাঁ, যাতে করে ইন্টারভিউর সময় তাদের
তার আগেই তারা ফাইলটা রিভিউ করে একটা পরিস্থিতিতে আসতে পারে। এরকম আরও ঘটনা আছে যাদের ফলে। আচ্ছা, তো হ্যাভিং সেড দ্যাট, আপনার ইন্টারভিউ কবে হবে এটা ওই কিউতে আপনি পড়ে আছেন, যখন তাদের লোকবলের কারণে হোক, আদার রিসোর্সেসের কারণে হোক, তারা অনেক স্লো যাচ্ছে, এটা সবাই জানে। হ্যাঁ, তো আপনার অন্তত মানে, এবং এটার কোনো গ্রামার নাই যে আপনি এই হলে তাড়াতাড়ি হবে বা তাহলে তাড়াতাড়ি হবে না, এবং এমন কোনো তথ্য আপনি দিলেন না যার ফলে এটা একটা আর্জেন্ট ইস্যু হতে পারে। অবশ্যই আমি শিওর বাবা মার জন্য অ্যাপ্লাই করেছেন আপনি, ওনারা বয়স খুব কম হবে না, কিন্তু তারপরও এমন না যে এই যে আউট কোনো বাচ্চার ইস্যু আছে বা এটসেট্রা। তো সুতরাং মানে অফকোর্স আমি বলার কে যে আপনি অপেক্ষা করেন, অফকোর্স আমি চাই যে ওনারা কালকে আসুক, আপনিও চান, কিন্তু দিস ইজ হোয়াট ইট ইজ। এই হচ্ছে অবস্থাটা। ধন্যবাদ। জি, আমাদের আলোচনা চলবে, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিসে। ইমিগ্রেশন নিয়ে আমরা আজকে কথা বলছি, আলোচনায় গুরুত্ব পাচ্ছে কন্ডিশনাল গ্রিন কার্ড। দর্শক, আপনারাও যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, অথবা টিভিএন 24 ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের বিশেষ অতিথি অ্যাটর্নি মীর মিজান, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। দর্শক, আমার সঙ্গে টেলিফোনেও অনেকে যুক্ত রয়েছেন, অনেকে সোশ্যাল মিডিয়াতেও আছেন। আমি একে একে প্রশ্নগুলো নিতে চাই। প্রথমে টেলিফোনটি নিয়ে আসবো। দর্শক, কে আছেন সাথে? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজান ভাইয়ের কাছে একটা কোশ্চেন, ওই যে বাইডেনের নতুন এক্সিকিউটিভ অর্ডারটা কবে কার্যকর হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো, আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি, 13 মাস হয়ে গেছে রিনিউর জন্য, এখনো কোনো খবর নাই, এটা কতদিন আর লাগতে পারে, আমার কাজে জানানো হচ্ছে। থ্যাংক ইউ। ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটা আমি জানি না যে কোন ভিত্তিতে উনি করেছেন, যে ভিত্তিতেই করে থাকেন না কেন, এটা একটা ডিসক্রিশনারি রিলিভ। যখন অন্য কোনো বড় পিটিশন পেন্ডিং থাকে, যেমন অ্যাসাইলাম, যেমন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন এটসেট্রা, তো তখন একটা ইন্টারিম মেজার্সে এটার কোনো বাধ্যবাধকতা নাই, যেটা দিতেই হবে। তো এগুলো সাধারণত 2-3 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই যে সব কথার এক কথাই যে রিসোর্সেস অ্যান্ড আদার থিংস, জনবল, এই ধরনের সমস্যা আছে। এটা ইমিগ্রেশন দ্য লাস্ট থিং ইন দেয়ার মাইন্ড যখন ওয়েন ইট কামস টু বেনিফিটস। যদিও এটার জন্য প্রচুর পয়সা নেওয়া হচ্ছে এবং ইউএসসিএস এর মানে চলেই হচ্ছে এই ফি এর উপরে খুব ভালোভাবে চলে, তারপরও এনাফ লোকবল নেই, যার ফলে এই কেসগুলো দেরি হচ্ছে। কিন্তু উনি তো রিনিউ করার কথা বলছিলেন এবং প্রায় 13 মাস, এটা তো অনেক বড় একটা সময়। অফকোর্স এটা খারাপ জিনিস, অফকোর্স খারাপ জিনিস, কিন্তু এটার ব্যাপারে কিছু করার নেই। কিন্তু এটা কি কোনো ব্যাড সাইন, কোনো নেতিবাচক কিছু, নাকি এরকম দেরি করাটা স্বাভাবিক? আমার ওয়ার্ক পারমিট নাই এবং এটার সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিডিটি জড়িত। আপনার কাজে আপনি যাবেন, আপনার গাড়ি দরকার, আপনার ওটা পাচ্ছেন না, অফকোর্স এটা খারাপ জিনিস। কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে সাম সর্ট অফ পলিসি ম্যাটার্স। যারা এখানে বিভিন্ন পলিটিক্যালি এন্ড আদারওয়াইজ অ্যাক্টিভ আছেন, ওনাদের এই যে কংগ্রেসের যে এই যে সব কিছুর উপরে যে বাজেটের যে ব্যাপারটা, যেখানে লোকবল দেওয়া, যে এই জিনিসগুলো তারা টাকা দিচ্ছে, এই যে 1 এপ্রিল থেকে প্রচুর ফি বেড়ে গেছে, তারপরে এই অবস্থাটা হচ্ছে, কিন্তু কিছু কোনো রিকোর্স নাই, এই হচ্ছে কথাটা। জি, একটু আচ্ছা গেল। কিন্তু আরেকটা বোধহয় উনি প্রশ্ন উনি জানতে চেয়েছিলেন যে বাইডেনের এক্সিকিউটিভ যে অর্ডার, সেটি কবে থেকে কার্যকর হচ্ছে। না, ওটা বলেছে যে উইদিন অ্যাবাউট মানে এই সামারের মধ্যে এটাও হবে, কিন্তু কোনো ডেট বা এটার যেই যে ডিটেলসটা এখনো আসেননি, এটা বলাও যাচ্ছে না। কিন্তু এটা উইদিন 2-3 এটা এসে গেছে, এটার কোনো এমন না যে এটা কথাবার্তা হচ্ছে আর কি। সুতরাং এখন যদি নাও আসে, আপনারা এটার জন্য প্রস্তুত হন, সেটা হচ্ছে বড় কথা। কারণ প্রচুর প্রশ্ন আছে বললেন, আমি আর কত ডিটেল জবাব আমি জানি না। আপনি যে 10 বছর ধরে এখানে থাকেন, সেটার একটু প্রমাণ ইমিডিয়েটলি জোগাড় করার চেষ্টা করেন।
হ্যাঁ, তো এটা অন্তত একটা ব্যাপার। আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, এগুলো হয়তো অন্য স্টেটে ছিল, বহু আগে ছিল, এগুলো আনতে অনেক সময় লাগে। আপনারা এই জাতীয় জিনিসগুলো খুব তাড়াতাড়ি করেন। তারপরে আপনি পার্সন অফ গুড মোরাল ক্যারেক্টার, আপনি FBI থেকে একটা সার্টিফিকেট নেন, মানে সার্টিফিকেট, কোনো অ্যারেস্ট নাই ইত্যাদি। এগুলো আনতেও আস্তে আস্তে সময় বেশি নেবে, কারণ প্রচুর লোক এরকম চাবে। তো এগুলো আপনারা ইমিডিয়েটলি শুরু করে দেন। বা অনেকের আগের অনেক পিটিশন ছিল, সেখানে কোর্টের ডকুমেন্টস আছে, গভর্নমেন্টের কাছে ডকুমেন্টস আছে, এগুলো আনানোর ব্যবস্থা করেন। কারণ আপনি চাচ্ছেন যে কবে আসবে, তো কবে এসে গেলে তো তখন আপনার সময় শেষ হয়ে গেল। আপনি এখনই এগুলোর জন্য রেডি হন। আরেকটা জায়গায় এই বিষয়টা একটু দর্শকদেরকে আশ্বস্ত করতে চাই, সামনে যেহেতু নির্বাচন এবং আমরা দেখেছি যে এই এক্সিকিউটিভ অর্ডারের বিপক্ষে ছিল হচ্ছে রিপাবলিকানরা, সো ক্ষমতার পালাবদল হোক কিংবা বিভিন্ন স্টেটে গভর্নররা এরই মধ্যে বিরোধিতা শুরু করেছে, তারা আইনি চ্যালেঞ্জের কথা বলছে, এটি বাতিল হওয়ার মতো তো কোনো আশঙ্কা নেই? এই মুহূর্তে এটা বাতিল হওয়ার কোনো এই ধরনের ব্যাপার আরো আছে। হ্যাঁ, অলরেডি যেটা যে ল, সেগুলো অলরেডি, এটা নতুন কিছু না। যেমন এটা আপনার বেসিক্যালি মিলিটারি স্পাউসদের জন্য, যারা অ্যাক্টিভ ডিউটি মিলিটারিতে আছে তাদের জন্য এটা PIP, প্যারোল ইন প্লেস নাম দিয়ে যারা ইলিগালি এখানে প্রবেশ করেছেন তাদের স্টিল গ্রিন কার্ড এখান থেকে সম্ভব। সুতরাং এটা যা স্কোপটা ওয়াইড করেছে, এবং এটা আগেও ছিল মিলিটারি স্পাউস ছাড়াও। হ্যাঁ, বিভিন্ন সময় অ্যাটর্নি জেনারেল ক্যান like a special invitation to have adjust status. তো এই যে এই জিনিসগুলো যে ছিল না তা না, এটা আরো ওয়াইড করা হলো, এই হচ্ছে ব্যাপারটা। তারপর সেকশন 245I 94 থেকে এটা আছে, হ্যাঁ, যে একটা পেনাল্টি দিয়ে আপনি যদি ইলিগালি আসেন বা ইলিগাল হয়ে গেছেন, বাট স্টিল ইউ ক্যান অ্যাডজাস্ট বাই পেইং এ ফাইন। তো ওইটা ওই ধরনের আইন টাইন এগুলো আছে অলরেডি, এগুলো জাস্ট প্রয়োগ করা হচ্ছে। সুতরাং এখানে কোনো অসুবিধা হবে না। আপনারা রেডি হন, যারই এরকম ব্যাপার আছে আপনারা প্রস্তুত হন। জি, প্রস্তুতি নিয়ে রাখাটাই হচ্ছে বড় বিষয়। আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু প্রশ্ন নিই। ফয়সাল বিন সাহাব আমাদের সঙ্গে যুক্ত আছেন। তিনি বলছেন তার ওয়াইফ একজন গ্রিন কার্ড হোল্ডার এবং তার জন্য তার ওয়াইফ 2022 সালে অ্যাপ্লাই করেছিল, এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার তিনি পাননি। কতদিন সময় লাগতে পারে? এগুলা আমার সামনে কম্পিউটার নেই, কিন্তু কথা হচ্ছে এই ধরনের প্রশ্ন অনেকের আছে, ফলে আমি বরং যেটা দরকার লাগবে সেটা আমি করি। আপনি কাইন্ডলি কি জানি বলে uscis.gov লাইক ভিক্টর, ওখানে যান। যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করেন, 3টা জিনিস দেখবেন। একটা হচ্ছে ওই যে পিটিশনটার রিসিপ্ট নোটিশটা দিয়ে আপনার কেসটা সম্পর্কে জানতে পারবেন। ওই কথাবার্তা থাকবে যে কী ব্যাপার, এটা পেন্ডিং আছে, অ্যাক্টিভলি সেই গেল। আচ্ছা, সেকেন্ডটাই হচ্ছে প্রসেসিং টাইমটা। ওখানে গেলে আপনারা ধরেন পিটিশনটা করেছেন, এটা হচ্ছে I-130 ইমিগ্রেন্ট পিটিশন, ওটা সিলেক্ট করলেন। তারপরে কোন সার্ভিস সেন্টার বা কোন অফিসে এটা পেন্ডিং আছে সেটা কিভাবে জানবেন? রিসিপ্ট নোটিশের সবচেয়ে নিচে বাম দিকে একটা অ্যাড্রেস আছে, সবচেয়ে নিচে সেই অ্যাড্রেস, এটা সে ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার কি নেব্রাস্কা সার্ভিস সেন্টার, ওটাতে সিলেক্ট করলেন। তারপর কত তারিখে এটা ফাইল করা হয়েছে ওটা দিলেন, তখন আপনার চলে আসবে যে কতদিন সময় লাগতেছে। এইভাবে করে শুধু আপনি না, এরকম বহুজন যারা আছেন তারা যদি এইখানে দেখেন এবং রেগুলার আপনি চেক করলেন। আজকেও আমি আপনাকে বলি, আমার পুরনো ক্লায়েন্ট, হ্যাঁ পুরনো ক্লায়েন্ট, উনি নতুন লয়ার নিয়েছেন, এরকম হতেই পারে, চলে গেছেন আমাদের এখান থেকে, হ্যাঁ হোয়াটএভার দ্য রিজন ইজ, গেল। উনি কালকে ওনার হিয়ারিং উনি এখনো জানে না, হ্যাঁ, মানে আমি তারপরে ওনাকে জানালাম, ওনার লয়ার আছে 2-3 সপ্তাহ আগে ওনার সাথে কথা হয়েছে, ওনাকে বলছে হলে আমরা জানাবো। আজকে পর্যন্ত ওনার কালকে মেরিট হিয়ারিং, ইন্ডিভিজুয়াল হিয়ারিং, উনি জানেই না যে ওনার হিয়ারিং আছে। এইটা যেন না হয়, আপনার কেস আপনাকেই যত্ন করে করতে হবে। হ্যাঁ, আমার ক্লায়েন্ট আমি তো না জানালেও মানে সে, কিন্তু কথা হচ্ছে আমরা তো সব ভাই বোনের মতো, মানে হ্যাঁ, তো গেল। তো এই যে জিনিসটা, হ্যাঁ, তো ফলে আপনি বুঝতেই পারতেছেন আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই যে কালকে যদি উনি এটা না জানতো এবং না যেত, ওনার ডিপোর্টেশন অর্ডার ইজ এ মাস্ট, ইন অ্যাবসেন্সিয়া ডিপোর্টেশন অর্ডার। তো অবস্থাটা কী হতো? তো কে সেটা বলার দরকার নাই, কিন্তু কোন অবস্থায় বিখ্যাত মানুষ এরকম ডিপোর্টেশন অর্ডার হয়ে যেত। তো যাই হোক, তো ফলে আপনারা যে আর আমরা মানে একটু সাদা চামড়া হলে ভালো হয় ইত্যাদি এ ধরনের ঘটনা আছে, গেল তো গেল। আমার শুধু কথাটা হচ্ছে আপনার নিজের কেসগুলো আপনি নিজে এরকম uscis.gov, আরেকটা আছে
visabulletin.gov এই দুইটা সাইটে গিয়ে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন যে অনেক তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ। জি, জয়শ্রী চৌধুরী তিনি বলছেন তারা গ্রিন কার্ড হোল্ডার এবং তাদের যে ছেলে মেয়ে তারা স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছে এবং তারা আনম্যারিড, এই ক্ষেত্রে কি করতে পারেন? যদি আনম্যারিড থাকে, ইভেন 21-এর উপরেও চলে গেছে তারা, গ্রিন কার্ড হোল্ডার কেউ একজন, মা হলে কোনো প্রশ্নই নাই, মা তাদের জন্য পিটিশন করে রেখে দেবেন। আচ্ছা, হ্যাঁ, ওনারা যদি কিছু না করে থাকে ওনারা পুরা ভুল করতেছেন, কারণ সময় তো চলেই যাচ্ছে, তো ইমিডিয়েট কারণে এটা প্রচুর সময় লাগবে, এবং মানে যত তাড়াতাড়ি পারেন I-130 এই বিজ্ঞান পিটিশনটা করে ফেলে রাখবেন। জি, খুব কমন একটা প্রশ্ন। কাফিল উদ্দিন তিনি বলেছেন যে তিনি গ্রিন কার্ড হোল্ডার, কতদিন তিনি এই দেশের বাইরে স্টে করতে পারবে? কোনো অবস্থাতেই আপনি অল্প 2-3 মাসে, মানে এই প্রশ্নটা আপনি করলেন কেন আপনি জানেন, এবং আপনি বলেন আপনি এখানে না কেন করলেন, মানে বেয়াদবি নেবেন না, মানে জোর করে বলতেছি। হ্যাঁ, কারণ মানুষের একটু শখ থাকে, একেবারে ওই 11 মাস 29 দিনের মাথায় এসে হাজির হবে, এগুলো কেন করেন? আপনারা এক ধারে সব কিছু করে আগে সিটিজেনটা হয়ে যান, তারপরে দেখা যাবে পরেটা কী হবে। আপনি বেড়াতে যাবেন, আপনি থাকতে যাবেন না বাংলাদেশে বা অন্য দেশে যাবেন, আপনি বেড়াতে যাবেন, 2 মাসের জন্য গেলেন, আপনার তো চাকরি বাকরিও আছে, আপনি এখানে গিয়ে যদি খালি চিন্তা করেন যে কতদিন যাওয়া যাবে, তো এইখানে আপনি করেনটা কি? আপনি এগুলো বন্ধ করেন, করে 2 মাসের জন্য বেড়াতে যান, ঈদের পার্বণে যান, এই কারণে সেখানে কারো বাগিনীর বিয়ে আছে সেখানে যান, বেশি দিন থাকবেন। হ্যাঁ, তারপরে কথা হচ্ছে যে একটু সিরিয়াস কথা, সেটা কি, আপনি যদি 6 মাসের বেশি থাকেন বাইরে, তাহলে 2টা জিনিস হয়। আপনার সিটিজেনশিপের ক্ষেত্রে যে রেসিডেন্সি যেই মানে কি জানি বলে ওই এটা নষ্ট হয়ে যায়, মানে ওই যে রেগুলারিটিটা নষ্ট হয়ে যায়, সমস্যা হবে আপনার সিটিজেনশিপে। আরেকটা জিনিস হবে, যে কোনো সময় আপনি বাইরের থেকে আসেন, মনে রাখবেন যাদের গ্রিন কার্ড হোল্ডার যারা, তারা you get a new green card, new permanent residence. Every time you come in, you have to face some sort of interview, এটা 1 সেন্টেন্স হইতে পারে, 10 সেন্টেন্স হতে পারে, এবং আপনি নতুন করে গ্রিন কার্ড পান। আপনাকে যে কোনো সময় থামিয়ে দিতে পারে যে আমাদের মনে হয় না আপনি এখানে পার্মানেন্ট থাকতে চান। কিন্তু যদি 6 মাসের কম আপনি বাইরে থেকে এখানে আসেন, তাহলে দায়িত্বটা হচ্ছে ইউএসসিআইএস এর উপর একটু প্রুভ যে আপনি এখানে থাকতে চান না, তো ওগুলা ওদের সাধারণত বেশি ভেজাল করে না, তো ওদের উপর দায়িত্ব ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে আপনি 6 মাসের বেশি বাইরে থেকে আসেন, যে কোনো সময় আপনার সমস্যা হয়ে যাবে। আবার ধরেন আপনি অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড পেয়েছেন, আপনি বাইরে যাবেন, দ্য আনসার ইজ নো। সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আপনি নিজ দেশে যাওয়ার কথা না, এবং আপনি যাবেন না। পাশের বাড়ির লোক গেছে, তাই তো, ডাজন্ট ম্যাটার, আপনি যাবেন না, কারণ ইন্ডিভিজুয়াল বিষয়গুলো আসলে আলাদা হতে পারে। কালকে হয়তো হয়ে গেছে, দুনিয়ার সবকিছুই তো আগে সহজ ছিল, এরকম বলে না, সবকিছু এখন কঠিন হয়ে যাচ্ছে। কাইন্ডলি একটু সাবধানে থাকেন। বউ বাচ্চা আছে, মানে বউ বাচ্চা মানে কি, মানে স্পাউস আছে, চিলড্রেন আছে, সংসার আছে, কখন বিপদে পড়ে সেটা একটা কান্নাকাটি, এটা বেশি, এবং আমরা এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে না ধরি। জি ম্যাডাম। আরো কয়েকজন দর্শক রয়েছেন টেলিফোনে, টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. I'm from New York City, Buffalo. Can you hear me? Yes, দর্শক আমরা শুনতে পাচ্ছি, বলুন। So আমি জন্ম নিয়েছি, আমি বাংলাদেশে born হয়েছি, তারপরে like before আমার বাবা citizenship receive করেছে, তারপরে in 2017 আমরা আমেরিকাতে যাই along with my mother, আমার বাবার কাছে। যখন এখানে আসি, তারপরে you can hear me? দর্শক আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি স্পষ্টভাবে আপনার প্রশ্নটি করুন। So when so I was born before আমার বাবা got his citizenship. তারপরে যখন আমি আমেরিকাতে আসি,
আমার বাবা আমার parents আমার citizenshipের জন্য apply করে, but in the middle of like 2019 আমরা আবার বাংলাদেশে যাই ভিজিট করতে, বাট ওখানে আমরা 2 years এর মতো থাকি যাই। তারপর আমরা আবার আমেরিকাতে ফ্লু ব্যাক করি in 2021 February। তারপর এখন like আমাদেরকে এভরিথিং আবার প্রথম থেকে করতে হবে। তো like আমি আমার নিজের অ্যাপ্লিকেশন করতে চাই, আমাকে কি করতে হবে? Like I want to know like all the steps. How do I do like which form do you have to fill up? What do I have to do? Like which form and 400 and 600? I want to know all those steps. Okay. That's just my question. আমাদের একটু সময় আমি কথা বলবো। জি জি অবশ্যই। একটু সময় স্বল্পতা আছে। The first thing is the moment you got in here with a green card and you're one of the parents is a citizen and you are under 18, you are a citizen. So all you have to do, go to the post office and get your passport. ঠিক আছে? গেল। But I was born before my dad received his citizenship. Say it again. I was born before my dad received No, it's not about when you were born. When you came here with a green card, so the moment you landed here and you got this stamp and everything, you are, I just hope that, how old were you when you came in? That time I was maybe 8.5-year-old. Say it again. Maybe 8.5-year-old. And 8.5-year-old, yes. So you were a citizen. Okay? And then all you have to do, show this stuff and go to the post office and get the passport. উনি বলছিলেন যে ওনার বাবা সিটিজেনশিপ পাওয়ার আগেই উনি বাংলাদেশে গিয়েছিলেন 2019 সালে। No. Then I heard it wrong. What I heard that when he became a citizen, then he applied and they came here. That's what I heard. And if it is confusing, just sit down with somebody, get it straightened. Whether you will go to a lawyer or not, that's your choice. But all I'm saying, get it straightened. Talk to your father. Get his papers, your papers, sit down with some relatives, somebody who is there are a lot of neighbors who knows this kind of thing. Or you can go to a lawyer if you think. So then you sort it out. You should take it seriously. That's all I'm saying. But thank you very much. শাহাদাত হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন ফেসবুকে। তিনিও আসলে একই ধরনের প্রশ্নই করেছেন যে তার ওয়াইফের জন্য তিনি 2 মাস আগে অ্যাপ্লাই করেছিলেন বিফোর এনভিসি ডকুমেন্টারি কোয়ালিফাইড। তিনি একজন সিটিজেন এবং তিনি আসলে ইন্টারভিউ ডেট কবে পেতে পারেন? এটা আমার মনে হয় উনি নিজেও জানেন। এই প্রোগ্রাম দেখছেন, ওটার উত্তর দেওয়া হয়েছে। কিন্তু এটা ওনার জিজ্ঞেস করার কারণ আছে। এই যে দেশে বউর সাথে কথা বলে, বউ তো মুখ পুরা থাকে, তুমি আমারে নিয়ে গেলা না, হ্যাঁ তুমি কি না কি করো, ওখানে কান্নাকাটি শুরু হয়ে যায়। উনি একটু আশ্বস্ত করতে চাচ্ছেন ওনার বেগম সাহেবকে যে আমি চেষ্টা করে যাচ্ছি। আপনি যে যদি ডিকিউ স্ট্যাটাসে থেকে থাকেন তাহলে আপনার দিক থেকে যা যা করণীয় আপনি সবই করেছেন। হ্যাঁ, মাঝে মাঝে বেড়াতে যান, গিন্নিকে নিয়ে পদ্মা ব্রিজ ইত্যাদি এগুলো দেখেন, ভালো লাগবে, বউ খুশি হবে। হ্যাঁ, একটু পারফিউম টারফিউম নিয়ে যাবেন, গেল। আচ্ছা, আর এর মধ্যে এই যে ইন্টারভিউ এখনো হয় নাই, এটা একদিকে খবর ভালো। ধরেন এর মধ্যে কোনো সুখবর আসলো, এইটা এখনই এমবাসিকে জানাতে হবে। যখন আপনি ইন্টারভিউতে গেলে, আমি কি বেশি জোরে বলতেছি? আচ্ছা, আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন গিয়ে যদি নতুন কোনো ইনফরমেশন দেওয়া শুরু করেন, তখন হয়তো তারা আপনাকে কেসটা পেন্ডিং রেখে বলবে যে এইগুলো করেন। তারপরে গিয়ে শুরু হবে আবার অপেক্ষার পালা, আবার কবে ইন্টারভিউ হবে, আবার কবে ডিসিশন হবে। ফলে এখনই আপনি কাইন্ডলি যা যা করণীয়, আরও যদি এডিশনাল আপনার আরেকটা নতুন ট্যাক্স রিটার্ন হয়েছে, ভালো ট্যাক্স রিটার্ন, হ্যাঁ আপনার এখানে কোথাও এখানে এমন না যে এটা 1 বছরই হতে হবে। আপনার উপরে দায়িত্বটা দেখানো যে ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি of supporting the non-citizen that you are whom you are bringing in. সুতরাং এগুলো যত কিছু দেওয়া যায়
ক্ষতি তো হবে না। ফলে আপনি আপনার দিক থেকে এগুলো করতে থাকেন, যখন ইন্টারভিউ ডাকার তারা ডাকবেই। এগুলোর কোনো গ্রামার নাই যে কবে ডাকবে, এবং আমার কাছে কোনো উত্তর নেই। এটা হচ্ছে আমার উত্তর আর কি, যে কবে হবে জানি না, কিন্তু আপনার দিক থেকে যেগুলো করার এগুলো আপনি কাইন্ডলি এর মধ্যে কোনো বেবি আসলো, আপনারা কিন্তু খবরদার যত তাড়াতাড়ি পারেন এই ইনফরমেশনগুলো এগুলো দেবেন, নাহলে ক্ষতি হয়ে যাবে। ধন্যবাদ। জি, আরো একজন দর্শক রয়েছেন, আমরা টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি মিশিগান থেকে, আমার নাম হোসেন। আমি লয়ার সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল। আমার বাবা মা আসছে 2021-এ, এবং আমার একটা ছোট ভাই আছে আন্ডার 21। ওর জন্য অ্যাপ্লাই করছিল 2022 জানুয়ারি। সো এখনো পর্যন্ত 6 মাস পরে আমি অ্যাপ্রুভেল লেটারটা পেয়েছিলাম। এরপরে আরেকটা লেটার আসছিল অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য, ওটা 2 ডিফারেন্ট প্লেস থেকে। প্রথমটা আসছিল ক্যালিফোর্নিয়া থেকে, পরেরটা আসছে ভার্মন্ট থেকে। তো মানে আমি জানি না আমার ভাইয়ের এটা কোন সেন্টারে আছে। আর এখনো পর্যন্ত আমরা রিসিভ লেটারের পরে আর কোনো পাই নাই। অলমোস্ট 2 বছর হয়ে গেছে, অ্যাপ্রুভেল লেটারও আসে নাই। আচ্ছা, তো আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা রাইট নাও, মানে বাবা মার অ্যাপ্লাইরে আনমেরিড আন্ডার 21 সান এন্ড ডটারের কেসগুলা কোন পর্যায়ে আছে, এবং আর কতদিন লাগতে পারে, যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থাকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। এবং খবর খুবই ভালো যেটা অ্যাপ্রুভাল হয়েছে। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া থেকে যে চিঠিটা আসছে ওটা হচ্ছে USCIS এর চিঠি। প্রথমে যখন পিটিশন করতে হয় তখন USCIS এর করতে হয় I-130, সেটা অ্যাপ্রুভ হয়েছে। এবং হওয়ার পরে এটা ওই যে বলেন ভার্মন্ট থেকে এটা ন্যাশনাল ভিসা সেন্টারে গেছে, যেটার জায়গা হচ্ছে ওখানে। আচ্ছা, ওখান থেকে কেস ক্রিয়েশন করা হয়েছে, কেস নাম্বার, ইনভয়েস নাম্বার, কিন্তু এটা হয়তো কারেন্ট হয় নাই। যার ফলে আপনি ধরেন ওইখানে যে ইনফরমেশন আছে CAC, ওখানে গিয়ে যদি আপনি ক্লিক করেন, মানে ওই জায়গায় সাইটে যান, দেখবেন যে টাকা দিতে হবে 120 টাকা আর 325 টাকা। ওইটাকে যখন ক্লিক করতে যাবেন ক্লিক হবে না যতক্ষণ পর্যন্ত কারেন্ট না হয়। ওইটা কখন জানা যাবে? visabulletin.gov, ওখানে গিয়ে দেখবেন F1 আনম্যারিড চিলড্রেন অফ সিটিজেন। হ্যাঁ, তো ওনারা না সিটিজেন না, গ্রিন কার্ড হোল্ডার, সরি, এটা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডারের আন্ডার 21 হলে F2A, আই টেক ইট ব্যাক, F2A। ওখানে আপনি দেখবেন, হ্যাঁ, যে আপনার এই কোন ডেটটা চলতেছে। আর ওই যে অ্যাপ্রুভাল লেটারটা ক্যালিফোর্নিয়া থেকে আসছে, ওটার ওপরের দিকে প্রথম ঘরে না, তারপরে ঘরে প্রায়োরিটি ডেট বলে একটা কথা আছে, সেই ডেটটার সাথে এটা মিলাই দেখবেন যে ওইটা এখন কারেন্ট হয়েছে কিনা। হলে তখন দেখবেন ওই ক্লিক করলে ওই টাকা দেওয়া যাচ্ছে, এর আগে দেওয়া যাবে না। আপনাকে একটু কাইন্ডলি অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। জি, আমরা ইমিগ্রেশন সংক্রান্ত নানাবিধ পরামর্শ আপনার কাছ থেকে নিলাম, এবং মাঝে মাঝে যে আপনি কিছু রিলেশন টিপস দেন, এগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ দর্শকদের জন্য, যদি কেউ অ্যাপ্লাই করে থাকে। অসংখ্য ধন্যবাদ। আলোচনা আরও চলতে পারতো, কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।